নমস্কার, আপনারা দেখছেন সাধন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি এই মুহূর্তের খবরে। পার্লামেন্ট অধিবেশনের তৃতীয় দিন সাংসদ বিপ্লব কুমার দেব সোচ্চার হয়েছেন ত্রিপুরার এমবিপি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর রূপে ঘোষণা করার জন্য। কারণ দীর্ঘদিনের দাবি এমবিপি বিমানবন্দরটি আন্তর্জাতিক বিমানবন্দর করার জন্য। তার জন্য পর্যাপ্ত পরিষেবা রয়েছে বিমানবন্দরে, যাত্রীরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবে। তাই এই বিষয়টি নিয়ে পার্লামেন্ট অধিবেশনে মুখ খুলেছেন বিপ্লব কুমার দেব। রাজ্যবাসীর স্বার্থে তিনি বলেছেন, ত্রিপুরার একমাত্র বিমানবন্দর এমবিপি বিমানবন্দর। এটি রাজ্যের প্রবেশ পথ বলা চলে। 2022 সালের 4 জানুয়ারি বিমানবন্দরের নয়া টার্মিনাল ভবনটি উদ্বোধন হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দৃষ্টি আকর্ষণ করে দাবি জানানো হচ্ছে অবিলম্বে এমবিপি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করার জন্য। এর পাশাপাশি ইমিগ্রেশন চেকপোস্টের সূচনা করার বিষয় নিয়েও দাবি জানিয়েছেন বিপ্লব কুমার দেব। मैं आपके माध्यम से केंद्रीय नागर विमान मंत्रालय के अवगत करना चाहता हूं। अगरतला एमबीबी एयरपोर्ट जो कि त्रिपुरा का एकमात्र एयरपोर्ट है और वो नॉर्थ ईस्ट रीजन में यात्रियों के लिए एक महत्वपूर्ण प्रवेश द्वार है। वहाँ नया टर्मिनल बिल्डिंग 4/1/2022 को माननीय प्रधानमंत्री जी द्वारा इनॉग्रेशन किया गया है। प्राप्त जानकारी के अनुसार 1000 अंतर्राज्यीय और 200 अंतर्राष्ट्रीय यात्री संभालने की क्षमता है। 20 चेक इन काउंटर है। 3 मिलियन यात्री वार्षिक क्षमता है। अगरतला चिटागांग मार्ग पर अंतर्राष्ट्रीय उड़ानों का संचालन शुरू करने के लिए राज्य सरकार ने 18.85 करोड़ रुपए राशि एयरपोर्ट अथॉरिटी ऑफ इंडिया को दे दी गई है। वहाँ इंस्ट्रूमेंट लैंडिंग सिस्टम और ग्राउंड लाइटिंग सुविधा भी मौजूद है। वित्त मंत्रालय भारत सरकार ने 4/1/2023 को एमबीबी हवाई अड्डा को सीमा शुल्क को चेक पोस्ट घोषित कर दिया है। मैं भारत सरकार के गृह मंत्रालय से इस संबंध में घोषणा की प्रतीक्षा कर रहा हूँ। माननीय अध्यक्ष जी, मैंने इस विषय में तत्कालीन माननीय नागर विमान मंत्रालय को लिखा था, जिसके उत्तर में उन्होंने बताया कि इमिग्रेशन चेक पोस्ट का विषय गृह मंत्रालय के संबंधित है। माननीय नागर विमान मंत्री जी से अनुरोध है कि गृह मंत्रालय से बातचीत कर एमबीबी एयरपोर्ट पर इमिग्रेशन चेक पोस्ट अति शीघ्र शुरू करे और इंटरनेशनल एयरपोर्ट घोषित करे। এইডসের সংক্রমণ রুখতে হস্তক্ষেপ করল উচ্চ আদালত। ভারত সরকার এবং শিক্ষা ও স্বাস্থ্য দপ্তরের সচিবের কাছে নোটিশ দিয়ে 2 সপ্তাহের মধ্যে জবাব চায়। এ বিষয়ে বিস্তারিত জানান সরকার পক্ষের আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য। রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার উদ্বেগ প্রকাশ করল ত্রিপুরা হাইকোর্ট। এবার সরাসরি ত্রিপুরা হাইকোর্ট এইডসের সংক্রমণ নিয়ে হস্তক্ষেপ করে জবাব চাইল স্বাস্থ্য দপ্তরের সচিব, শিক্ষা দপ্তরের সচিব এবং ভারত সরকারের কাছে। বুধবার এই বিষয়টি ত্রিপুরা হাইকোর্টের পক্ষ থেকে জানান সরকার পক্ষের আইনজীবী কোহিনুর নারায়ণ ভট্টাচার্য। তিনি জানিয়েছেন, গত কয়েকদিনে উচ্চ আদালতের প্রধান বিচারপতি অমরনাথ গোপের কাছে রাজ্যে এইডসের সংক্রমণ বাড়ার বিষয়ে কিছু তথ্য আসে। এর মধ্যে লক্ষ্য করা গেছে অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে স্কুলে কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে সংক্রমণ। তারপর রাজ্য এইচআইভি সোসাইটির কাছ থেকে সমস্ত তথ্য আদায় করা হয়। এই তথ্য পাওয়ার পর ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিষয়টি তোলা হয়। বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে শিক্ষা দপ্তর ও স্বাস্থ্য দপ্তরের সচিব সহ ভারত সরকারকে নোটিশ দেওয়া হয়। নোটিশে জানানো হয়, আগামী 2 সপ্তাহের মধ্যে ত্রিপুরা হাইকোর্টকে জানানোর জন্য সংক্রমণ রুখতে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। বিশেষ করে যারা রাজ্য থেকে বহিরাজ্যে পড়াশোনা করতে যাচ্ছে তাদের মধ্যে কি কেউ সংক্রমিত রয়েছে কিনা, এর থেকে কি সংক্রমণ ছড়াতে পারে, সে বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ লক্ষ্য করা গেছে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা সিরিঞ্জের মাধ্যমে ড্রাগস ব্যবহারের কারণে অস্বাভাবিকভাবে সংক্রমণ বেড়ে চলেছে। বেসিক্যালি কেসটা আজকে হয় আমাদের মাননীয় বিচারপতি অমরনাথ গোপ ওনার একটা চিঠির বেসিসে উনি একটা চিঠি দেন টু দ্য অনারেবল চিফ জাস্টিস, যে রাজ্যের ওনার কাছে কিছু তথ্য আসে অ্যাজ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ লিগ্যাল সার্ভিস অথরিটি। তথ্য আসে যে রাজ্যের যে এইডসের সংক্রমণ ছাত্রছাত্রীদের মধ্যে স্পেশালি খুব অ্যালার্মিং রেটে বেড়ে গেছে এবং ডেথ সেটাও খুব অ্যালার্মিং রেটে বেড়েছে। এবং এটা নিয়ে বিভিন্ন ডেটা উনি ওই চিঠির সঙ্গে অ্যানেক্স করেন। ওইখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ কোন ডিস্ট্রিক্টে কীরকম লোক এইচআইভি পজিটিভ আর কীরকম ছাত্রছাত্রী এইচআইভি পজিটিভ আর কেন, সেটা তার একটা তথ্য তুলে ধরেন।
সেই চিঠির বেসিসে আমাদের সরকারকে একটা অগ্রিম নোটিশ দেওয়া হয়, তথ্য দেওয়া হয় ইনফ্যাক্ট, এবং ফিক্স করা হয় আজকে কেসটা। তো আজকে যখন কেসটা উঠলো তখন যদিও সরকার পক্ষের থেকে আমার কাছে মোটামুটি সমস্ত ধরনের তথ্যই দেওয়া হচ্ছিল স্টেট HIV সোসাইটির থেকে, এবং কি পদক্ষেপ নিয়েছে সরকার, কিভাবে করছেন, এবং এই সমস্ত নিয়ে আমি রেডি ছিলাম। আজকে কগনিজেন্স নেন এই পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনটা নিয়ে, নোটিশ ইস্যু করেন সরকারকে, সেক্রেটারি হেলথকে নোটিশ ইস্যু করেন, সেক্রেটারি এডুকেশনকে নোটিশ ইস্যু করেন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নোটিশ ইস্যু করেন। তবে সকলকে একসাথে মিলে এই সংক্রমণ রুখতে হবে, না হলে আগামী দিন পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে জানান তিনি। শান্তন টিভি। ভারতে অবৈধভাবে প্রবেশ করে মানব পাচারের মাস্টার মাইন্ড হয়ে উঠেছিল আনিকুল শেখ নামে এক ব্যক্তি। আগরতলা সরকারি রেল পুলিশ থানা অভিযুক্ত বাংলাদেশি পাচারকারীকে বুধবার রাজধানী বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে। তার বাড়ি বাংলাদেশের চাম্পাই নবগঞ্জ এলাকায়, বয়স 42। জিআরপি থানার পুলিশের কাছ থেকে জানা যায়, অভিযুক্ত মানব পাচারকারী গত 1 বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল। তারপর সে দীর্ঘ 1 বছর ধরে বিভিন্ন কাজ করছিল। এর মধ্যে গত 23 জুলাই 4 জন বাংলাদেশের বিরুদ্ধে জিআরপিতে মামলা হয়। সেই মামলার তদন্তে নেমে পুলিশ আনিকুল শেখের নাম পায়। তারপর পুলিশ তাকে বর্ডার গোলচক্কর এলাকা থেকে আটক করে। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানতে পেরেছে, গত 23 জুলাই আটক হওয়া 4 বাংলাদেশিকে অভিযুক্ত আনিকুল সহযোগিতা করেছে। পুলিশের ধারণা তার সাথে জড়িত রয়েছে আরো অনেকেই। দীর্ঘদিন ধরে সে এই ধরনের মানব পাচার কাণ্ডে জড়িত বলে প্রাথমিক তদন্তে সন্ধান পাচ্ছে পুলিশ। তার পুলিশ রিমান্ডের দাবি জানিয়ে আদালতে তোলা হয় বৃহস্পতিবার। গত 23 তারিখে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা হয়েছিল 4 জন বাংলাদেশির বিরুদ্ধে। তো এই কেসের সূত্রপাত ধরে আমরা গতকালকে আরেকজন বাংলাদেশি টাউটকে আমরা গ্রেপ্তার করেছি এই আগরতলা বর্ডার গোলচক্কর জয়নগর এলাকা থেকে। তো ওনার নাম আনিকুল শেখ, আর উনি চাঁপাই নবাবগঞ্জ ডিস্ট্রিক্টের বাংলাদেশে ওনার বাড়ি। তো উনি এখানে প্রায় বছরখানেক হয়েছে বিভিন্ন জায়গাতে ঘুরে ফেরা কাজ করছে। তো উনিও অবৈধভাবে ভারতে প্রবেশ করে, এবং ওই গত দিন যে 4 জন ধরা হয়েছিল তাদেরকে বর্ডার ক্রস করতে, প্লাস ওই তাদের যে ডেস্টিনেশনে নিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে। তো আজকে আমরা ওনাকে আমাদের আগরতলা যে মহামান্য আদালত আছে ওনাকে ওখানে প্রেরণ করব। শান্তির বাজার স্থিত মাস্টার পাড়া এলাকায় বাড়ির ছাদ থেকে উদ্ধার এক টিএসআর জওয়ানের মৃতদেহ। মৃত জওয়ানের নাম অমল দেবনাথ। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার রাতের বেলায় শান্তির বাজার মহকুমা মাস্টারপাড়া এলাকায় নিজ বাড়ির ছাদ থেকে অমল দেবনাথ নামে এই টিএসআর জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়। জানা যায়, অমল দেবনাথ 7ম ব্যাটালিয়নের কর্মরত ছিলেন। সাবরুম মহকুমার সোনাই এলাকায় তার বাড়ি ছিল। বর্তমানে শান্তির বাজার মাস্টার পাড়ায় নতুন বাড়ি করেছে সে। বুধবার রাতের বেলায় পাড়ার এক ছেলের সাথে বাড়ির ছাদে আড্ডা দেয়। পরবর্তী সময় ছাদ থেকে অমল দেবনাথের মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অমল দেবনাথের মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন অমল দেবনাথের মৃত্যুর পেছনে তার সঙ্গে থাকা যুবক সৌরভ দেবনাথকে সন্দেহ করছে। বৃহস্পতিবার শান্তির বাজার জেলা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ময়নাতদন্তের রিপোর্টে উঠে আসবে মৃত্যুর আসল রহস্য। মৃত্যুর রহস্য উন্মোচনে তদন্তে নেমেছে শান্তিরবাজার থানার পুলিশ। লগে আরেকজন গেছে, বাড়ির লগের আরেকজন আছে, এও গেছে লগে যাইয়া ছাদের উঠছে, আর উঠছে পরে আর ফোন করছে, পরে কইছে যে 5 মিনিট পরে আইতাছি। এবার গেছে পরে কইছে 5 মিনিট পরে আইতাছি, বাইতে ফোন করছে, আর 5 মিনিট পরে কইছে পরে আইয়ে না, আবার ফোন করছে, আইয়ে না, আবার ফোন করছে, আইয়ে না, 20 মিনিট হয়েছে, আইয়ে না। তো এবার আমার মার প্রতি গেছে, কি তো হয়েছে যাইয়া দেখে ভিতর দিকে থেকে গিল লাগাইলা
দরজার ভিতর দিকে গিল লাগাই না, যখন আমার মা এবার জ্বালা না টিন দিয়ে লাগাই না ছিল, টিন বাইঙ্গা সেটা তো ঢুকছে, ঢুকিয়া সেটা কোনো ঘরে দেখে না, যাইয়া দেখেছে ছাদের উঠছে ওই রয়েছে যাইব। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে স্লোগান তুলেছেন তার বাস্তবায়ন করতে ত্রিপুরা পুলিশ মিশন সঞ্জীবনীর অঙ্গ হিসেবে নেশা কারবারিদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। প্রতিদিন রাজ্যের বিভিন্ন থানা এলাকায় পুলিশ নেশা সামগ্রী আটক করছে। এদিকে মুখ্যমন্ত্রী স্লোগানকে এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে নেশা কারবারিরা বুক চিতিয়ে পাচার বাণিজ্য অব্যাহত রেখেছে। আর অন্যদিকে অব্যাহত রইল পুলিশের অভিযান। প্রতিদিনের মতো আমবাসা থানার পুলিশ 2টি নাকা পয়েন্ট সহ বিভিন্ন রাস্তায় নজরদারি রেখেছে। ধলাই জেলার গঙ্গানগর থানার পুলিশের চোখে ধুলো দিয়ে গাঁজা নিয়ে নেশা কারবারিরা আমবাসার দিকে চলে আসে। এদিকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বুধবার রাতে আমবাসা থানার পুলিশ 1.5 মাইল এলাকায় ওঁত পেতে বসে। প্রথমে TR01BY0664 নম্বরের গাড়িটিকে সন্দেহ হয় আটক করে পুলিশ। এর পেছনে থাকা TR01BW0662 নম্বরের অপর একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ছোট বড় 190 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য 10 লক্ষাধিক টাকা। এদিকে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য একটি গাড়িকে আগে চলছিল। আসলে 2টি গাড়ি এই পাচার বাণিজ্যের সঙ্গে জড়িত। 2টি গাড়ির চালক সহ মোট 3 জনকে আটক করা হয়। তাদের মধ্যে 2 জনের বাড়ি সিধাই থানার অন্তর্গত এলাকায়, অন্য আরেকজনের বাড়ি লেফুঙ্গা থানা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে NDPS অ্যাক্টে মামলা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমবাসা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। গাড়িতে গাঁজা লোড করে আগরতলা সাইড থেকে গঙ্গানগর দিয়ে চুরাইপুরের উদ্দেশ্যে যাচ্ছে এবং গাড়িটাকে এক্সপোর্টিং করার জন্য আরেকটা গাড়ির সামনে ছিল। যথারীতি ইনফরমেশন ভিত্তিতে আমরা উঠ পেতে থাকি এবং আমরা আপনার দেখতে পাচ্ছেন 1.5 মাইল এই নাকা পয়েন্টের মধ্যে আমরা 15টা গাড়ি আটক করতে সক্ষম হয়েছি। গাড়িটার নাম্বার ছিল TR01BW0662, এটা টাটা পাঁচ গাড়ি। এটার মধ্যে 2 জন লোক ছিল। তারপর আরেকটা গাড়ি ছিল যেটার মধ্যে গাজার কনসাইনমেন্টটা ছিল TR01BY0664, এটা মহিন্দ্র XUV এটা গাড়ি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা তল্লাশি করি এবং আমাদের যে আইনগত প্রসিডিউর DCM SDPO এবং আমার ইন্ডিপেন্ডেন্টের সামনে গাড়িগুলি আমরা খুলে গাড়ি গোপন চেম্বার থেকে মোট আপনার 190 প্যাকেটস, 190টা প্যাকেটের মধ্যে টোটাল 97.6 কেজি গাঁজা আমরা উদ্ধার করেছি। 25 জুলাই কমন সার্ভিস সেন্টার দিবস। দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করা হয় আগরতলা সুকান্ত একাডেমিতে। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন CSCর ত্রিপুরা রাজ্য অধিকর্তা বিশ্বজিৎ দেবনাথ, CSCর CSO ভগবান পটেল সহ অন্যান্য অতিথিরা। CSCর ত্রিপুরা রাজ্য অধিকর্তা বিশ্বজিৎ দেবনাথ জানিয়েছেন 25 জুলাই CSC দিবস। আজ 15 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগত দিন CSCর মাধ্যমে যারা পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে উজ্জ্বলতম দৃষ্টান্ত রেখেছে তাদের সম্মানিত করা হয়। বর্তমানে সারা রাজ্যে CSC দ্বারা 2 শতাধিক পরিষেবা চালু রয়েছে। পাশাপাশি ঋণ গ্রহণ করা এবং ব্যাংকিং এর প্রতিযোগিতামূলক চাকুরির ক্ষেত্রে বিশেষ সুবিধা রয়েছে। তিনি আরো বলেন, কমন সার্ভিস সেন্টারের উদ্দেশ্য হল নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের মাধ্যমে একটি ডিজিটাল এবং আর্থিকভাবে অন্তর্ভুক্ত সমাজ গঠন করা। কমন সার্ভিস সেন্টার দ্বারা প্রদত্ত বেশ কিছু পরিষেবা হলো সরকার থেকে নাগরিক পরিষেবা, ব্যবসা থেকে নাগরিক পরিষেবা, আর্থিক পরিষেবা, শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্য সেবা পরিষেবা, কৃষি পরিষেবা। আমরা উদযাপন করছি CSC দিবস। 15 বছর CSC যে আমাদের CSC সার্ভিস চালু হয়েছে সারা ভারতবর্ষে, ভারত সরকারের একটা প্রজেক্ট হিসাবে। সেই প্রজেক্ট থেকে শুরু করে দীর্ঘ 15 বছর আজকে আমরা কমপ্লিট করলাম। তো 15 বছর কমপ্লিট করে আমাদের মূল অনুষ্ঠান দিল্লিতে 16ই জুলাই হয়েছিল, যেখানে আমাদের মাননীয় সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি উদ্বোধন করেছিল। সেই প্রোগ্রামের পর প্রত্যেক রাজ্যে তারপরে থেকে এই সপ্তাহের মধ্যে বিভিন্ন দিনে আমরা ত্রিপুরাতে 25 তারিখ আজকে আমরা CSC দিবস উদযাপন করছি। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে সান্দন টিভির পর্দায়। সান্দন টিভি, দায়বদ্ধতায় যার ঐতিহ্য।